বিজ্ঞানীরা যখন ডুবে যাওয়া টাইটানিক নিয়ে গবেষণা করছিলেন তখন তারা কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করেন। তারা লক্ষ্য করেন সমুদ্রের তলদেশে জাহাজের সামনের অংশটি অনেক ভালো অবস্থায় রয়েছে, কিন্তু পিছনের অংশটি সম্পূর্ণ খারাপ হয়ে গেছে এবং যা সামনের অংশ থেকে প্রায় 2000 ফুট দূরে পড়েছিল। সাধারণত লোহা এবং স্টিল দীর্ঘদিন সমুদ্রের তলায় পড়ে থাকার কারণে গলে নষ্ট হয়ে যায়, কিন্তু যদি এই দুটি একই জাহাজের অংশ ছিল এবং একই সঙ্গে ডুবে গিয়েছিল তাহলে সামনের ও পেছনের অংশের মধ্যে এত পার্থক্য কেন? গবেষকরা মনে করেন দুর্ঘটনার দিন রাতে বরফখণ্ডের সঙ্গে ধাক্কা লাগার পাশাপাশি টাইটানিকের সাথে এমন কিছু ঘটেছিল যাতে এর পিছনের অংশ বেশি ক্ষতিগ্রস্ত হয়। তাহলে আরও কি ঘটেছিল টাইটানিকের সাথে? 1912 সালের রাতে যখন টাইটানিকের সাথে এই ঘটনাটি ঘটেছিল সেই সময় এটি কানাডার নিউ ফাউন্ডল্যান্ড থেকে 700 কিলোমিটার দূরে কালো অন্ধকার সমুদ্রে একা অবস্থান করছিল। দুর্ঘটনার সময় এতে প্রায় 2240 জন যাত্রী ছিল, যার মধ্যে 1500 জন মারা যায়, যাকে আনসিঙ্কেবল বলা হতো। সেই টাইটানিক দেখতে দেখতে সমুদ্রের গভীরে তলিয়ে যায়। এই ঘটনার সাক্ষী একমাত্র তারাই ছিল যারা জাহাজ সম্পূর্ণ ডুবে যাওয়ার আগে নিজেদেরকে বাঁচানোর জন্য আটলান্টিক মহাসাগরের কনকনে ঠান্ডা জলে ঝাঁপিয়ে পড়েছিল। প্রথম উদ্ধারকারী জাহাজ RMS কার্পেথিয়া যখন ঘটনাস্থলে পৌঁছায় তখন অনেকটা দেরি হয়ে গিয়েছিল। এটি প্রায় 1.5 ঘন্টা পরে ঘটনাস্থলে পৌঁছায়। এটা খুব সৌভাগ্যের বিষয় ছিল যে টাইটানিক ডুবে যাওয়ার আগে তারা একটি আপৎকালীন বার্তা পাঠাতে পেরেছিল, তা না হলে যারা এই ঠান্ডা জলে জীবন মরণের লড়াই লড়ছিল তাদেরকেও বাঁচানো সম্ভব হতো না এবং টাইটানিকের এই ঘটনার বিষয়ে কেউ জানতেও পারত না। ইনভেস্টিগেশন এর সময় কেউ বুঝতে পারছিল না যে টাইটানিকের সাথে কি ঘটেছিল, যদি না প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যেত যে এটির সংঘর্ষ একটি বরফের খণ্ডের সঙ্গে হয়েছিল। এই বয়ানকে ভিত্তি করে যখন গবেষকরা ঘটনাস্থল পরিদর্শন করেন তখন তারা দেখতে পান টাইটানিকের লাল রঙের পেন্টিং তখনও সেই বরফের গায়ে লেগেছিল। এই ঘটনার পরে প্রত্যক্ষদর্শী এবং ইনভেস্টিগেশনের রিপোর্ট অনুযায়ী বলা হয় যে টাইটানিকের ডান দিকে বরফের টুকরোর সঙ্গে ধাক্কা লেগে প্রায় 300 ফুটের একটি ফাটল তৈরি হয়, অর্থাৎ টাইটানিকের ডান দিকের 1/3 অংশ ফেটে গিয়েছিল। অন্যদিকে প্রত্যক্ষদর্শীদের মতে টাইটানিক ডুবতে প্রায় 2.5 ঘন্টা সময় লেগেছিল। গবেষকরা মনে করেন যদি টাইটানিকে 300 ফুটের ফাটল হয়েছিল তাহলে টাইটানিক ডুবতে 2.5 ঘন্টা নয় বরং তার থেকে অনেক কম সময়ের মধ্যে ডুবে যেত। কিন্তু আসল ঘটনা কী ছিল সেই সময় কেউ জানত না। আসল ঘটনা জানার জন্য দরকার ছিল টাইটানিক জাহাজকে খুঁজে বের করা। দীর্ঘ কয়েক বছর ধরে টাইটানিকের খোঁজ চলতে থাকে এবং অবশেষে 73 বছর পরে জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়, যেটি মেরিন ইন্ডাস্ট্রির কাছে একটি বড় খোঁজ ছিল। এবারে সময় এসে গিয়েছিল আসল রহস্য উদ্ঘাটন করার। আটলান্টিক মহাসাগরের 4000 মিটার গভীরে কালো অন্ধকারে টাইটানিকের ধ্বংসাবশেষ ছড়িয়েছিল। অনেকবার এক্সপিডিশন করার পর টাইটানিক জাহাজের অনেক ছবি প্রকাশ্যে আসে। ওশিয়ানিক এক্সপ্লোরার পল হেনরি 30 বারেরও বেশি টাইটানিকের ধ্বংসাবশেষ পরিদর্শন করেন, কিন্তু তিনি 300 ফুটের ফাটল একবারও দেখতে পাননি। বরং টাইটানিকের এই ছবি থেকে জানা যায় যে এখানে 30 ফুটের একটি জায়গা জুড়ে ভারী কিছু আঘাতের চিহ্ন রয়েছে। এই জায়গাটির আয়তন ছিল 11 স্কোয়ার ফুট এবং হিসেব করে দেখা যায় এই জায়গা থেকে 370 গ্যালন জল প্রতি সেকেন্ডে টাইটানিকে প্রবেশ করতে পারে। অর্থাৎ পুরো জাহাজে জল প্রবেশ করতে 2.5 ঘন্টা সময় লাগার কথা। এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী টাইটানিক ডুবতে 2.5 ঘন্টা সময় লেগেছিল। অর্থাৎ একটি রহস্যের সমাধান হয়েছিল যে টাইটানিকে 300 ফুটের ফাটল হয়নি বরং 30 ফুটের ফাটল হয়েছিল। কিন্তু শুধুমাত্র এই একটাই রহস্য ছিল না, এখনো অনেক কিছু জানার বাকি ছিল। টাইটানিকের উপর গবেষণা করতে গিয়ে গবেষকরা বুঝতে পারছিলেন না টাইটানিকের সামনের অংশ, যাকে বাও বলা হয়, সেটি এর পিছনের অংশ থেকে অর্থাৎ স্টার্ন থেকে ভালো অবস্থায় কেন ছিল এবং এদের মধ্যে এত দূরত্ব কেন ছিল। এই রহস্য সমাধানের জন্য হাইটেক সোনার স্ক্যানিং টেকনোলজির সাহায্য নেওয়া হয়। ROVS টেকনোলজির সাহায্যে টাইটানিক জাহাজের লক্ষ লক্ষ ফটো নেওয়া হয় এবং এগুলোকে কম্পিউটার গ্রাফিক্সের মাধ্যমে 3D মডেলে কনভার্ট করা হয়, এত গভীরে গিয়ে যেটা সাধারণ ক্যামেরা অথবা মানুষের চোখে ধরা পড়তো না, সেটি এই মডেলে নিখুঁতভাবে ধরা যেত।
মডেলে দেখা যাচ্ছিল যে ৩৯২ ফুট লম্বা এই স্টার্নের অংশগুলো একে অপরের উপর এমনভাবে চেপেছিল যাতে মনে হচ্ছিল এটা কোনো স্টিলের নয় বরং কাগজের তৈরি, এবং এর অংশবিশেষগুলো আশেপাশে ছড়িয়ে রয়েছিল। শুধুমাত্র ঘরের সমান দুটো বড় ইঞ্জিন এর সঙ্গে যুক্ত ছিল। এই মডেলের দ্বারা আরও একটা ইঙ্গিত পাওয়া যায় যার কারণে স্টার্নের এই অবস্থা হয়েছিল। ১১০ বছর আগে যখন স্টার্ন সমুদ্রের তলায় আছড়ে পড়েছিল তার চিহ্ন তখনও অবধি সমুদ্রের তলায় দেখা যাচ্ছিল, যেটি শুধুমাত্র 3D মডেলের দ্বারাই দেখা সম্ভব। এই চিহ্ন দেখে অনুমান করা যায় যে যখন স্টার্ন সমুদ্রের তলায় আছড়ে পড়েছিল তখন এটি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছিল এবং এর গতিবেগ ছিল ৮০ কিলোমিটার প্রতি ঘন্টা। স্টার্ন যখন এত গতিতে সমুদ্রের তলায় তলিয়ে যাচ্ছিল তখন এর লুজ পার্টসগুলো সমুদ্রের জলের ফোর্সের কারণে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যায় এবং ৪ কিলোমিটার নিচে যখন সমুদ্র তটে আছড়ে পড়ে তখন এর দেশগুলো একে অপরের উপর চেপে যায়। অন্যদিকে বাউ সেকশন অর্থাৎ সামনের অংশ, যার আকার হাইড্রোডাইনামিক পদ্ধতিতে তৈরি, অর্থাৎ এটি সহজেই জল কেটে এগিয়ে যেতে পারে। যেমন বড় বড় জাহাজ ভাসমান অবস্থায় সহজেই জল কেটে এগিয়ে যায়। এই কারণে বাউ সেকশন স্টার্নের মতো ঘুরছিল না, বরং জল কেটে নিচের দিকে তলিয়ে যাচ্ছিল। অবশেষে ১১০ বছর আগে ঘটে যাওয়া একটি দুর্ঘটনার আরও একটি রহস্যকে উদ্ঘাটন করা সম্ভব হয়েছিল। কিন্তু আরও একটি প্রশ্ন ছিল যার উত্তর খোঁজা খুবই জরুরি ছিল। প্রশ্ন এটাই ছিল যে টাইটানিক ঠিক কখন দুভাগে ভাগ হয়েছিল। আপনি হয়তো আগেই শুনেছেন যে টাইটানিক ২ ভাগে ভেঙে যাওয়ার খবর প্রত্যক্ষদর্শীরাই দিয়েছিল। এতদিন ধরে সকলেই জেনে আসছিল যে টাইটানিক ডুবে যাওয়ার আগেই দুভাগে ভাগ হয়ে গিয়েছিল। তবে এটি অনেকটাই সত্যি, কিন্তু সম্পূর্ণ নয়। যখন বাউ সেকশনে জল ঢুকে পড়ে তখন এটি জলের নিচে ডুবে যায়, যে কারণে স্টার্ন সেকশনের পুরো ভর সেন্টারে অর্থাৎ মাঝখানে পড়ে। তখন এই মধ্যবর্তী অংশ আর ওজন সহ্য করতে না পেরে দুভাগে ভাগ হয়ে যায়। কিন্তু সোনার স্ক্যানিংয়ে তৈরি 3D মডেল অন্য কিছু বলছিল। দেখা যায় যে টাইটানিকের ব্যবহৃত জিনিসপত্র দূর দূর অবধি ছড়িয়ে ছিটিয়ে ছিল। এর মধ্যে ছিল কফি কাপ, ডিনার প্লেটস, স্যান্ডেলিয়ার্স, ডেক বেঞ্চেস এবং লোকেদের ব্যক্তিগত জিনিসপত্র। এর মধ্যে ৯০% জিনিস স্টার্ন সেকশনের ছিল। এভাবে মোট ১০,০০০-এরও বেশি জিনিসপত্র আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে, সব মিলিয়ে যা ৩.২ স্কোয়ার কিলোমিটার এলাকা তৈরি করে। যদি স্টার্ন সেকশন বাউ সেকশন থেকে জলের উপরেই আলাদা হয়ে যেত তাহলে এই জিনিসপত্র সমুদ্রের গভীরে পৌঁছতে পৌঁছতে ৩.২ স্কোয়ার কিলোমিটার নয় বরং আরও বেশি জায়গা জুড়ে ছড়িয়ে পড়ত, যেমনটা এই অ্যানিমেশনে দেখানো হয়েছে। বিশেষজ্ঞদের মতে টাইটানিকের স্টার্ন সেকশন সমুদ্রের উপরেই ভেঙে গিয়েছিল বটে, কিন্তু আলাদা হয়েছিল সমুদ্রের অনেক গভীরে এসে। তারপর এটি ঘুরতে ঘুরতে দিক পরিবর্তন করে এবং বাউ সেকশন থেকে ২০০০ ফুট দূরে এসে পড়ে। আজ আরএমএস টাইটানিকের পুরো বডি জং ধরে অনেকটাই নষ্ট হয়ে গেছে। বিজ্ঞানীদের মতে সমুদ্রের এই গভীরে অক্সিজেনের মাত্রা অনেক কম থাকার কারণে রাস্টিং প্রসেসও অনেক ধীর গতিতে হয়। কিন্তু জং পড়া কিছু টুকরো নিয়ে যখন পরীক্ষা করা হয় তখন জানা যায় যে জং ব্যাকটেরিয়া থেকে রিলিজ হওয়া অক্সিজেন থেকেই হয়েছে। অভিজ্ঞদের মতে যেভাবে দ্রুত গতিতে এতে জং পড়া শুরু হয়েছে এভাবে চলতে থাকলে আগামী কিছু বছরের মধ্যে টাইটানিকের ফ্লোরগুলি ধীরে ধীরে ধসে পড়বে এবং তার আসল রূপ হারিয়ে ধীরে ধীরে মাটির সাথে মিশে যাবে। আশা রাখি বসুন্ধরার এই ভিডিওটি আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাপোর্ট করবেন। একইভাবে নির্মা কোম্পানি কিভাবে উত্থান থেকে পতনের মুখে গিয়েছিল আপনারা ওয়াচ নেক্সটে গিয়ে দেখে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে, সকলেই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।